আহ, আসসালামু আলাইকুম। দা ওপেন মাইক প্রেজেন্টস টক শো ওয়ালাইকুম লাইভে আমন্ত্রিত আসসালাম। সকল অতিথিকে স্বাগতম জানাচ্ছি। সকলে আপনাদের মূল্যবান সময় বের করে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, এজন্য সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমেই অতিথিগণের সাথে একটু সকলকে পরিচয় করে দিতে চাচ্ছি সংক্ষেপে। প্রথমেই যিনি আছেন মিস্টার রিজন মাতবর, যিনি একজন রেমিটেন্স যোদ্ধা এবং আরএডিএস নামক একটি সোশ্যাল সংগঠনের ফাউন্ডার এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। এরপর আছেন গোলাম কিবরিয়া, ইনিও একজন সোশ্যাল ওয়ার্কার এবং একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। এরপর যারা আছেন জনাব খায়রুল ইসলাম এবং জনাব মিনহাজ চৌধুরী, দুজনেই প্রাইভেট জব হোল্ডার এবং অনলাইন অ্যাক্টিভিস্ট। আমাদের অনুষ্ঠানের সময় যেহেতু লিমিটেড, তাই আমি মূল আলোচনায় চলে যেতে চাচ্ছি। আহ, প্রথমেই যেতে চাচ্ছি জনাব রিজন মাতবর, আপনার কাছে জানতে চাচ্ছি যে আহ, বর্তমানে প্রায় প্রতিদিনই নিউজে আসছে যে বিএনপি বিভিন্ন জায়গা স্থাবর অস্থাবর দখলে নিচ্ছে। ক্ষমতায় যাওয়ার আগেই যদি এমন হয়, তাহলে কি দেশের অবস্থা বিগত 16 বছরের দিকে যাবে? এটার ভবিষ্যৎ কি এবং বিএনপি কি পারবে দেশের হাল ধরতে? জনাব রিজন মাদবর। ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। আহ তো বিএনপির যে বর্তমান কর্মকাণ্ড, বর্তমান যে অ্যাক্টিভিটিস, আসলে বাংলাদেশের রাজনৈতিক যে সিলসিলা বা রাজনৈতিক যে তরিকা, এটা কিন্তু একই। এখানে সিলসিলা হচ্ছে মানে বংশানুক্রমে, হ্যাঁ, বাবার থেকে দাদার থেকে বাবা, বাবার থেকে আমি। তো এখন বাংলাদেশের যেই রাজনৈতিক যে একটা ধারা মানে চলতেছে, সেখানে কিন্তু সবাই একটা ফ্যামিলি মানে ফ্যামিলি ট্র্যাডিশন রাজনীতি, সব মানে প্রত্যেকটা দলেই ফ্যামিলি কেন্দ্রিক। তো এইখানে আর এখানে এই মানে কি বলে যে তরিকা তরিকা মানে হচ্ছে যে রাজনৈতিক একটা মানে যে সবাই একটা তরিকায় ফলো করে। যেমন মনে করো অনেকগুলা তরিকা আছে, যেমন ওই কি বলে যে চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। এখন তরিকা হচ্ছে সব দলের তরিকা কিন্তু একটাই। তারা দেশ মানে ক্ষমতায় আসবে, তারা ঠিক একইভাবে দেশ পরিচালনা করবে। ঠিক আছে, তো এখন বর্তমানে বিএনপি যদি ক্ষমতায় আসে, তাতে একজন দুর্নীতিবাজও কমবে না, একজন চাঁদাবাজও কমবে না, আর একজন ক্ষমতা অপব্যবহারকারীও কমবে না। ঠিক আছে, যেইভাবে আছে ঠিক সেইভাবেই থাকবে। শুধু মানে খেলোয়াড় পরিবর্তন হয়, খেলা কিন্তু ঠিকই থাকে। ঠিক আছে, তো এই যে মানে এই এক ধারার রাজনীতি, সবাই কিন্তু এই এক ধারার রাজনীতি ফলো করে। তারা আসবে, তারা দমন পীড়ন রাজনীতি করবে, হ্যাঁ, তারপরে তারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, এইগুলাই কিন্তু করতেছে, হ্যাঁ, এইগুলাই হয়ে আসতেছে। তো সেই ক্ষেত্রে আসলে পরিবর্তন হওয়াটা খুবই মানে খুব কি বলে যে খুব অসম্ভব বিষয়। ঠিক আছে, এটা যে এত তাড়াতাড়ি যে বাংলাদেশের রাজনীতি পরিবর্তন হয়ে যাবে, এটা আসলে খুবই অসম্ভব একটা বিষয়। কারণ স্বাধীনতার পরে আমরা যদি স্বাধীনতার পরে পর্যালোচনা করি, তাহলে দেখা যাবে যে স্বাধীনের পরে যতজন বাংলাদেশে যতজন সরকার আসছে, যে কোনো দলেরই যে যতগুলা দল আছে যারা সরকার গঠন করছে, সবাইরই কিন্তু আলটিমেটলি ওই পিটাই নামাইতে হয়েছে। ঠিক আছে, আন্দোলন সংগ্রাম করে নামাইতে হয়েছে, রক্ত দিয়ে নামাইতে হয়েছে। হ্যাঁ, কোন রাজনৈতিক দল এখনো স্বইচ্ছায় তারা কোনো ফেয়ার ইলেকশন অথবা ওইভাবে মানে কি বলে জনগণের জন্য কিছু করা, এইভাবে তারা কোনো চিন্তা ভাবনা করে নাই। সবাই মানে যে যখন আসছে, সবাই দুর্নীতি করছে, সবাই দমন পীড়ন প্রতিহিংসা রাজনীতি করছে, এইভাবেই চলে আসতেছে। ঠিক আছে, তো আমরা যেই সাধারণ নাগরিক, আমরা যে সাধারণ মানুষ, আমরা যেই পরিবর্তন চাচ্ছি, এই পরিবর্তন আসলে আসলে আহ খুব ডিফিকাল্ট। হ্যাঁ, খুবই ডিফিকাল্ট। মানে এই পরিবর্তন করাটা খুবই কি বলে যে এটা সহজ হবে না। ঠিক আছে, তো ব- এখন মানে বর্তমান রাজনীতিতে বিএনপি কিন্তু এখনো মানে সরকার গঠন করে নাই। তাতে তারা অলরেডি
আহ, চাঁদাবাজি, হ্যাঁ, নানান বিতর্কের সাথে মানে অলরেডি জড়ায় গেছে, ঠিক আছে। তো যাই হোক, তো আমি সর্বশেষ এটাই বলবো যে পরিবর্তন হওয়া খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। যেই সরকারে, যেই গণতান্ত্রিক সরকার বলো, দলীয় সরকার বলো, যারাই আসুক, আসলে পরিবর্তন হওয়া খুবই খুবই ডিফিকাল্ট, ঠিক আছে। তাই তো, এটা এটা হচ্ছে আমার পার্সোনাল ওপিনিয়ন। আচ্ছা আচ্ছা, চমৎকার বলেছেন। আরো কিছু সম্পূরক প্রশ্ন ছিল, কিন্তু তার আগে আমরা আরেকজনের কাছে কাছে যেতে চাচ্ছি। জনাব গোলাম কিবরিয়া, আহ, আহ, গত 12ই সেপ্টেম্বর মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন যে আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন। এখন এটা অবশ্যই বাকস্বাধীনতার মূল কথা। স্বাধীন চিত্তে যদি আলোচনা সমালোচনা করাই যায়, তাহলে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বা সরকারের পরিচালনা পর্ষদ কেমন লাগছে, এবং এই সরকার কি জনগণের যে প্রত্যাশা সেটা পূরণ করতে পারবে? জনাব গোলাম কিবরিয়া। ওকে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমি এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে আম, আমাদের যে রিজন ভাই ওনাকে যে কোশ্চেনটা করছেন ওনার সাথে আমি একটু অ্যাড করতে চাই। হুম। আসলে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট, বাংলাদেশের রাজনীতি কাদের জন্য? জনগণের জন্যই তো, রাইট? তো আমাদের দক্ষিণ এশিয়ার যে জনগণ, যে মানুষ, হুম, আমাদের মানুষের আচার আচরণ, হুম, মানুষের কর্মকাণ্ড বা তারা কেমন কি টাইপের মানুষ, অবশ্যই তাদের সাথে আপনি ওয়েস্টার্ন অথবা অন্যান্য ওয়েস্টার্ন বলেন, ইউরোপ বলেন, ওদের সাথে যখন কম্পেয়ার করবেন দেখবেন যে আমাদের আচার আচরণ, চলা ভঙ্গি সবকিছু তাদের থেকে একদম কমপ্লিটলি আলাদা। একদম অ্যাটলিস্ট রাজনৈতিক দিক দিয়ে, হ্যাঁ। তো এখন জনগণ কেন্দ্রিক যদি রাজনীতি হয়, হ্যাঁ, তো জনগণেরই মেইন দায়িত্ব থাকে এখানে পরিবর্তনটা আনার, হ্যাঁ। আমাদের জনগণ, এই যে আমি লাস্ট 2 বছরে 3বার বাংলাদেশে গিয়েছি, হ্যাঁ। আমার মনে হলো কি বাংলাদেশের জনগণ এখন খুবই সেলফ সেন্টার্ড হয়ে গিয়েছে, হ্যাঁ। শুধু নিজের চিন্তা, শুধু মানে স্বার্থপর যে জিনিসটা ব্যাপারটা থাকে যে আমার স্বার্থটা কোথায়, হ্যাঁ। আসলে এটার অনেকগুলা কারণও থাকতে পারে যে আমাদের জনগণ গুলা কি আমাদের যে মানুষ, হ্যাঁ, ওরা কি ফেয়ার সুযোগ পাচ্ছে নাকি, হ্যাঁ। একটা মানুষ যে প্রপার এডুকেশন নিয়ে প্রপারলি কলেজ শেষ করলো, ইউনিভার্সিটি শেষ করলো, তাকে কি ওই পরিমাণে যে তার যে যোগ্যতা ওই অনুযায়ী কি আমরা জব দিচ্ছি নাকি, হ্যাঁ। যখন এই বৈষম্যগুলা ক্রিয়েট হয়, হুম, তখনই দেখা গেছে মানুষ অনৈতিক আশ্রয়গুলোর জন্য অনৈতিক আশ্রয়ের পিছনে ছুটে। সো আসলে প্রথম কথা হচ্ছে যে এখানে বিএনপিও না, আওয়ামী লীগও না, যেই রাজনৈতিক দলই আসুক না কেন, সবার আগে আমাদের জনগণের চেঞ্জ হইতে হবে। হুম। আমরা জনগণ যদি চেঞ্জ হই, তাহলেই কিন্তু আমাদের দেশটা একটা সুন্দর দেশ হিসাবে পৃথিবীর বুকে আত্মপ্রকাশ করতে পারবে। এটা হচ্ছে আমার একটা সিম্পল টেক ওই কোশ্চেনটার উপর। আর ডক্টর মোহাম্মদ ইউনূস, অবভিয়াসলি ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর আমার পূর্ণ আস্থা আছে। হুম। এডুকেটেড মানুষ, ইকোনমি নিয়ে অনেক কাজ করেছে, শুধু বাংলাদেশের ইকোনমি না, অন্যান্য অনেক দেশে, আপনি ফ্রান্স বলেন, আমেরিকা বলেন, ইউরোপের এবং অন্যান্য আমার অনেক একটা কান্ট্রিতেই আমার তাকে একটা যে কথা ছিল। ইকোনমির। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তো ভাই কোনো পলিটিশিয়ান না যে সে হুট করে একটা দেশকে পাল্টে দিতে পারবে, এরকম তো সে ওরকম তার এক্সপিরিয়েন্সটা নাই। বা তার সে যাদেরকে নিয়েছে তারাও তো ওইভাবে পলিটিশিয়ান না। তাহলে সে হুট করে এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের যে অবস্থা বর্তমানে, সে কিভাবে কি হুম। করবে? এভাবে কি সে করতে পারতেছে? কিছু কি করতে পারতেছে? এই 1.5 মাস, 1 মাস প্লাস, 1 মাস মনে হয় কয়েকদিন হলো। তো দেশের যে অবস্থাটা হয়ে গেছে এখন আপনি তো দেখতেই পারতেছেন, সব দিকেই সমস্যা। আইন শৃঙ্খলা ঠিক নেই, দেশের পরিস্থিতিটাও ভেঙে পড়তেছে, সব অর্থনৈতিক অবস্থাও ঠিক নেই। সবকিছু মিলিয়ে আপনি যে অবস্থাটা দেখেন, এই অবস্থায় তিনি যে পলিটিশিয়ান না, আসলে এটা তো পলিটিশিয়ানরা তো লাস্ট অনেক বছরই তো পলিটিশিয়ানদের হাতেই ছিল দেশ। তো পলিটিশিয়ানরা কি করেছে এটা তো আমরা, এই পলিটিশিয়ানরা করেছে দেখেই তো আমাদের আজকে এই অবস্থা, হ্যাঁ। আসলে পলিটিশিয়ানদের উপরও যে আমরা কতটুকু নির্ভর হইতে পারবো, এটা আহ, আহ, এটা লাস্ট 50 বছরের আপনি এই কার্যকলাপ দেখলেই বুঝতে পারবেন যে পলিটিশিয়ানরা আসলে আমাদের জনগণের জন্য কি করেছে, হ্যাঁ। আপনি প্রত্যেকটা পলিটিশিয়ানের আপনি যদি তাদের ব্যাকগ্রাউন্ড দেখেন, এবং তাদের আত্মীয় স্বজন বা তাদের আশেপাশে যারা ছিল তারাই মূলত ফুলে ফেপে তাদেরই অর্থ সম্পদ বেড়েছে, বাংলাদেশের মানুষের কোনো উপকার হয়নি। সো আমার মনে হয় কি আপনি অবভিয়াসলি একটা দেশ চালানোর জন্য পলিটিশিয়ানরাই দেশ চালাবে, হ্যাঁ, কিন্তু আমাদের পলিটিশিয়ানরা কি আসলে কি পলিটিক্স করে?
আমাদের পলিটিশিয়ানরা কি আসলে রাজনীতি কি, যে জনগণের জন্য যে রাজনীতি, এই জিনিসটা কি বুঝে, বা বুঝলেও কি এটা কি ওনারা অ্যাপ্লাই করে? ওনারা তো করে না দেখেই আজকে কিন্তু আমাদের এই একটা পরিস্থিতির মধ্যে আমাদেরকে দাঁড়াইতে হয়েছে। গত 15 বছরে আওয়ামী লীগ কি কোনো রাজনীতি করছে? আওয়ামী লীগ কোনোই রাজনীতি করে নাই। যেটা করছে সেটা হচ্ছে মাফিয়া তন্ত্র ছাড়া আর কোনো কিছুই পরিচালনা করে নাই। এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে কোনো যোগ্যতা তো প্রশ্নই আসে না। নর্মাল আপনার একটা যদি আহ, ছোটখাটো একটা যদি আপনার পরিচিতি থাকে, তাও আপনি ইজিলি একটা সুযোগ সুবিধা নিতে পারতেছেন। তো পলিটিশিয়ানরা আসলে আমরা অনেক অনেক পলিটিশিয়ান অনেক নির্ভরশীল ছিলাম, এবং তারা কি করেছে আমাদের জন্য এটা আমাদের চোখের সামনেই আছে। এখন 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 আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস, অবভিয়াসলি আমি আপনাকে এটা বলবো না যে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে আমাদেরকে একদম একদম পুরো একটা মানে একটা এখন স্বপ্নের রাষ্ট্র, আপনি এটা একটা দেখেন, একদম। আপনি যে বললেন, আমি একটু বলি, আপনি যে হুম। বললেন যে সবাই সুযোগ নিয়েছে, যে কোনো ছোট পোস্টে ছিল বা যে কোনো সবাই সুযোগ নিয়েছে। এখন আপনার এই যে সমন্বয়ক যারা আছে তাদের নাম ভাঙিয়েও তো আপনার অলরেডি বিভিন্ন জায়গায় নিউজ দেখতেছি যে চলা শুরু করে দিয়েছে যে হাফ ভাড়া ভাড়া দিচ্ছে না, কক্সবাজার থেকে ফ্রিতে আসতে যাচ্ছে, বিভিন্ন জায়গায় এটা ফ্রি ওইটা ফ্রি এগুলা চাচ্ছে। তো সবাই তো এগুলাই এগুলা করতেছে। আসলে, হ্যাঁ, এই ব্যাপারটা হচ্ছে কি, এত বড় একটা কান্ট্রি, এখানে আপনি মাইক্রো ম্যানেজ করাটা খুবই টাফ। মাত্র তো 1 মাস হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এই 1 মাসেই বা তাদেরকে কতটুকু হেল্প করেছে পুলিশ, কতটুকু হেল্প করেছে 1 মাসে? আর সেনাবাহিনী তো এই মাইক্রো ম্যানেজমেন্টের কাজগুলো যদি সেনাবাহিনী যদি আইসা সবকিছু সেনাবাহিনীরও করতে হয়, তাহলে তো এটা ভালো একটা পরিস্থিতি ক্রিয়েট করতেছে না। সো আমার মনে হয় কি, সেনাবাহিনী অবভিয়াসলি সময় দিতে হবে সেনাবাহিনী আপনার। এখন এখন দেখেন, আজকে যদি আমার সাথে যদি আপনার পরিচিত থাকে, এখন আপনি যদি কোথাও গিয়ে বলেন, হ্যাঁ আমি তো কিবরিয়া ভাইকে চিনি, উনি আমার পরিচিত, তো উনি বলছে এই এই জিনিসটা আমাকে দিতে, হ্যাঁ একটা সুবিধা নিতে চাইলেন, এটা যখন আমার কানে আইসা পৌঁছাবে তখনই শুধু আমি স্টেপ নিতে পারবো, রাইট? এখন এই 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 টাইপের ঘটনা তো আসলে একটা দুইটা না, আমি আপনার সাথে কমপ্লিটলি এগ্রি করতেছি, হ্যাঁ এটা একটা দুইটা না, এটা অনেকগুলা ঘটনাই ঘটতেছে। একটু সময় দিতে হবে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বাট আমাদেরও জনগণেরও চোখ কান খোলা রাখতে হবে, যদি ওরকম পরিস্থিতি দেখি। আমরা যেহেতু এত বড় একটা অভ্যুত্থান ঘটাইতেই পারছি, এত বড় একটা মানে জালিম সরকারকে পতনই করাইতে পারছি, তাহলে এই ছোটখাটো ব্যাপারগুলোও নিয়ে আমাদেরকে আসলে সজাগ থাকতে হবে, এবং আমাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হবে। যদি কোনো একটা কিছু হয়, প্রত্যেকটা আমরা যদি জেলাতে প্রত্যেকটা জেলাতে সমন্বয়করা যেখানেই মিটিং করতে যাচ্ছে, যেখানেই যাচ্ছে সেখানেই মাইর খাচ্ছে, বা সেখানে নিজেরা নিজেরা অলরেডি মারামারি শুরু করতেছে, বা বিএনপির সাথে মারামারি লাগতেছে, ইসের সাথে লাগতেছে। তো এইভাবে আপনি আসলে কত করতে পারবেন? এইভাবে কি আসলে ওইভাবে এখন করা সম্ভব, দেখেন, চেঞ্জ একটা করা শেখ সম্ভব? হাসিনাকে যদি আমরা 15 বছর 17 বছর সময় দিতে পারি, তাদেরকে যদি আমরা 1 মাস সময়ের পরেই যদি আমরা কোশ্চেন করা শুরু করি, হ্যাঁ আমাদের ওই যে যেটা বললেন ব্যক্তি স্বাধীনতা আছে, যেটা আমার হোস্ট যেটা মানে কোশ্চেন আমাকে করেছেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই সমালোচনা বা ব্যক্তি স্বাধীনতার দিক থেকে আপনি সমালোচনা করতেই পারেন, হ্যাঁ। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, শেখ হাসিনাকে যদি 17 বছর সময় দেন, ওদেরকে যদি আপনি 1 মাস পরেই যদি বিচারের কাঠগড়ায় দাঁড়া করান, তাহলে আমার কাছে মনে হয় ব্যাপারটা ফেয়ার না ওদের জন্য। হ্যাঁ, একটু সময় দিলে অবভিয়াসলি ওরা সবাই, আমি এতটুকু নিয়ে গর্ববোধ করি যে এখানে এই উপদেষ্টা মন্ডলীতে যারা আছে সবাই এডুকেটেড, হুম এবং সবাই তাদের নিজেদের জায়গা থেকে, অনেকেই আছে যে নিজেদের জায়গা থেকে নিজেদের ওই অবদানটা যথার্থ জায়গায় অ্যাপ্লাই করেছে, হ্যাঁ। সো আমার কাছে মনে হয় কি, ওনাদেরকে যদি আমরা একটু সময় দিই, অবভিয়াসলি এত বড় একটা বড় কান্ট্রি তো না আসলে, ছোট একটা কান্ট্রি, এত এত মানুষ আসলে এটা একটু সময় লাগবে, হ্যাঁ। আর সবারই মানে সময় দেখেন, সময় দিবেন, সময় দেওয়ার আগে তো অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে, সব শিল্প প্রতিষ্ঠানগুলো শেষ, ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি ওষুধ শিল্পটা দেখেন, তারপরে পোশাক শিল্পটা দেখেন, সব একসাথেই তো ধ্বংস হয়ে যাচ্ছে। আপনি কত আসছি সময় দিতে মিনাজ ভাই, হবে আপনার তাদের? কাছে এই এই প্রশ্নে আসছি একটু। কিবরিয়া একটু শেষ করুক, তারপর আপনার কাছে আসছি। না, আচ্ছা আমি ঠিক এই আছে, এই কোশ্চেনের ওকে। অ্যান্সারটাও আমি দিব কিবরিয়া ভাই, আসলে, যে আপনি আমার যেটা আমার যেটা বল। আমার আমার একটা কোশ্চেন আছে আপনার কাছে। হুম। এই যে বলতেছেন যে সময় দিতে হবে, তো অলরেডি তো 1 মাস ওভার হয়ে গেছে, তো তাদের আইন শৃঙ্খলা এত ঢিলা ঢালা কেন? এখন এইটার কোশ্চেন আমি দেই, আপনি কখনো যে ঠিক এই আছে। হিন্দি মুভিটা দেখছেন, যে নায়ক নামে একটা হিন্দি মুভি আছে, হ্যাঁ? ওই হ্যাঁ, মুভিতে ওই যে যে মেইন ক্যারেক্টার, ওকে আসলে আপনার একদিনের জন্য সিএম করা হয়েছিল, হ্যাঁ। তো একদিনের না জন্য সিএম করে সে পুরো একদিনের জন্য না দুনিয়া, 7 দিনের জন্য। একদিন একদিনের। 7 দিনের জন্য সে পুরো দুনিয়া মানে পুরো পাল্টে দিছে। আসলে এই মুভিতে এরকম হয়, হ্যাঁ মুভিতে হ্যাঁ, এরকম হয়। আপনি নিজেই নিজে একটা দায়িত্বশীল জায়গায় থেকে দেখেন, আপনার যখন একটা দায়িত্ব আপনি নিবেন, আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় থাকবেন, আপনার এত মানুষকে ম্যানেজ করতে, এত ম্যাটার ম্যানেজ করতে হয়, এত মানুষ, এত কিছু, আসলে সবকিছু আপনার মুভিতে এগুলো এত